অধমের পরিচয় সমীর। দাস যেই এজেন্সিতে কাজ সামলাতাম ওখানকার মহাজন আমায় নিজ কন্যার বিবাহবার্ষিকীর জলসায় সাদরে ডেকেছিলেন আর হুকুম করেছিলেন, ভাই তুই নিজ সঙ্গে পরিজনদেরও জুটিয়ে আনিস। দাস বিবাহবন্ধনে আবদ্ধ, সেজন্য নিজ গিন্নিকেও জোটে সামিল করেছিলাম। যেইক্ষণ নিজ ঘরণী ওখানে পৌঁছাল তখনই ওই মহাজন ওর পানে নয়ন স্থির স্থির রেখে চেয়ে রইলেন। মোর বউয়ের ওপর উনার লালসা জেগেছিল, আর উনি আমায় বোঝাতে ধরলেন, ভাই তুই যবে নিজ ঘরণীর সঙ্গে আমায় একটা নিশি পোহাতে দিস, তাহলে স্বয়ং যেই জোড়া বিশাল প্রজেক্ট খাড়া করিয়েছি ওসবের পুরোটাই স্বয়ং তোর জিম্মায় সঁপে ছাড়ব। ফ্ল্যাট শোরুম হতে আরম্ভ দিয়ে পুরোটাই তুই হাসিল করবি। মহাজনের প্রস্তাব হজম দাস হতবাক বনে দাঁড়িয়েছিলাম। উল্টে মোর নিজস্ব শ্রগণ শক্তিকেই ভরসা জুটছিল না। ভাই উনি মোর ঘরণীর কি বিশাল মূল্য ধরছেন। দাস নিজ মহাজনকে স্পষ্টরূপে নাকচ জানিয়ে বলেছিলাম, ভাই দাস হেনটা কোনো মতেই মানব কিনা। এইটা জেনে মহাজন ক্ষিপ্ত হলেন আর হুমকালেন, ভাই তুই যবে অবাধ্য হোস তাহলে মাথায় রাখিস ভাই, ওই খেসারত স্বরূপ তোকে গারদে পচতে বটে। তুই চিনিস কিনা স্বয়ং তোকে শ্রীঘরে ঠেলাব। দাস নিজ ঘরণীর পানে চাইলাম। তখনই নিজ গিন্নি মহাজনকে শোনাল, ভাই উত্তম বটে, দাস তোর প্রস্তাব শুনতে সম্মত বটে, তবে নিজস্ব একটা দাবি রয়েছে। ও শোনাল, দাস বুঝি তুই সংসারী, তবে তুই নিজ বউয়ের একটা বিশাল পোর্ট্রেট সঙ্গে আনবি। এইটা জেনে মহাজন দ্রুতই ওর দাবি স্বীকার করেছিলেন, আর একটা বিশাল পোর্ট্রেট সঙ্গে করে যবে নিজ ঘরণীর কক্ষে ঢুকল তখনই নিজ পদের নিচ হতে জমি উধাও হয়েছিল। যেই ক্ষণ অন্দরে নিজ ঘরণী আর মহাজন। দাস নিজ ঘরণী রঞ্জনার সঙ্গে এক জলসায় ছিলাম। নিজ গিন্নি চিরকালের মতনই পরিপাটি দারুণ অপরূপ দেখাচ্ছিল। ও গোড়া হতেই বেশ রূপসী ছিল, এবং যেইক্ষণ ও চমৎকার রূপসজ্জা নিত তখনই ওর আকর্ষণ আরও কয়েক গুণ বৃদ্ধি পেত। ও অধিকাংশ ক্ষণই ওড়না ঢেকে রাখত। তবে মোরা একটা নামী আর বিত্তবানদের জলসায় ঢুকেছিলাম। আসরে নামি দামি গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ ছিল। অদ্য ওই জলসায় মোর এজেন্সির মহাজন রাঘব দেসাইয়ের কন্যার বিবাহবার্ষিকীর বিশাল আয়োজন চলছিল। সবাই নিজেদের ঘরণী আর ছেলেমেয়েদের সঙ্গে এনেছিল। মোর গিন্নি রঞ্জনাও মোর পাশে নীরবভাবে দণ্ডায়মান ছিল। দাস দীর্ঘ সময় ধরে লক্ষ্য রাখছিলাম, ভাই মোর মহাজন রাঘব দেসাই অনবরত মুদের পানে চেয়ে রয়েছেন। মোদের পানে না, উল্টে উনি মোর ঘরণীর পানে চেয়ে রয়েছেন। উনার দৃষ্টিতে একটা অদ্ভুত লালসা টের পাচ্ছিলাম। ঈশ্বর বোঝেন কী কারণে ওই পরিবেশে ঢুকে দাস নিজেকে ভীষণ অসহায় বোধ পাচ্ছিলাম। কেননা দাস গোড়া হতেই নিজ গিন্নির রূপ আর প্রেমের দিওয়ানা ছিলাম। মোর কাম্য ছিল কিনা ভাই মোর বউকে অন্যেরা কুনজরে ঘাটুক। মোর মহাজন রাঘব দেশাই অত্যধিক বিত্তবান আর প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ঈশ্বর বোঝেন কী কারণে অদ্যে ওনার ভিষ্টি মোর ঘরণীর প্রতি স্থির হয়েছিল। হয়তো নিজ গিন্নিও আজ করতে পারছিল ভাই অন্যেরা ওকে নোংরা দৃষ্টিতে গিলছে। ও মোর মুঠোর মাঝে ওর জোড়া হস্ত বুঝে শোনাল, হাঁটুন সমীর, ওইখানে সরে দাঁড়াই। ও মোর চেহারার কঠোরতা আঁচ করতে পারছিল। দাস সম্মতি জানিয়ে মুন্ডু দোলালাম। তবে মোর দৃষ্টি সেই সময় রাঘব দেশাইয়ের দিকেই নিবদ্ধ, যিনি বর্তমানে খানিকটা তফাতে দাঁড়িয়ে রয়েছেন, তবে নিজস্ব চাউনি দ্বারা ক্রমাগত মোর বউকে আবদ্ধ করে ফেলেছিলেন। রজনী এমনভাবেই পেরিয়ে চলল, তবে মোর হৃদয়ে একটা অচেনা ভার চেপে ধরল। মোর বিন্দুমাত্র স্বস্তি জুটছিল কিনা। মোরা ডেরায় ফেরত পৌঁছালাম। রঞ্জনা পরিচ্ছদ পাল্টানোর পরে নিদ্রায় ঢলেছিল, তবে মোর নয়ন হতে নিদ্রা যেন গায়েব হয়ে পড়েছিল। ক্রমাগত ওই ক্ষণটাই মোর মগজে ঘুরছিল। রাঘব দেশাইয়ের দৃষ্টি, ওনার চেহারা, ওনার হাস্য পুরোটাই মোর নয়নের সম্মুখে নাচছিল। আগামী রোজ ভোরে যেইক্ষণ দাস কর্মস্থলে ঢুকলাম তখনই সেক্রেটারি শোনাল, ভাই মশাই, মহাজন আপনাকে নিজ চেম্বারে খুঁজছেন। এইটা জেনে মোর চরণ আচমকা থমকে দাঁড়িয়েছিল। হৃদয়টা যেন অন্দরে অন্দরে ভীষণ কাঁপতে আরম্ভ করে দিয়েছিল। রাঘব দেশাইয়ের চেম্বার সর্বদাই অত্যধিক বিলাসবহুল ঠেকত, তবে অদ্যে ওই কামরাটা মোর সমীপে একটা জেলখানার মতন বোধ পাচ্ছিল। দাস নিজ চেম্বারে ঢোকা মাত্রই উনি আমায় চেয়ে হাসলেন, যেন একটা গেম আরম্ভ করে দেবেন। উনি আমায় চেয়ে শোনালেন, বসুন সমীর।
ওনার কণ্ঠে প্রচুর নম্রতা বাজছিল, তবে ওই নম্রতা স্রেফ ভন্নামি বলেই বোধ পাচ্ছিল। দাস শান্তভাবে সম্মুখের পাতা আসনে সেদিয়ে গেলাম। উনি চুরুট জ্বালালেন আর মোর নয়নের পানে চেয়ে বোঝাতে ধরলেন, সমীর, তুই অত্যধিক খাটিয়ে আর মোদের এজেন্সির ওপর সর্বদাই লয়াল রয়েছিস। তোর মতন দক্ষ এমপ্লয়ি সম্ভবত মোদের এজেন্সিতে দ্বিতীয় কেউ জন্মায়নি। দাস ধীর কণ্ঠে শোনালাম, শুক্রিয়া মশাই। উনি হাসতে ধরলেন আর শোনালেন, ভাই, স্বয়ং গত রোজ তোর পরিজনদের সঙ্গে সাক্ষাৎ ছেড়েছিলাম। তোর বউকে মোর দারুণ পছন্দ হয়েছে। অত্যধিক রূপসী আর চালাক চতুর বোধ করি। ওনার প্রস্তাব হজম মোর বুক দুলতে লেগেছিল। দাস নীরব ছিলাম। আচমকা উনি হেলে পড়লেন। উনি টেবিলের ওপর জোড়া হস্ত রাখলেন আর মোর পানে চেয়ে বোঝাতে ধরলেন, সমীর, অদ্য স্বয়ং তোর সঙ্গে দারুণ জরুরি একটা টপিক জুড়তে চাই। মূলত স্বয়ং তোকে এহেন একটা সুযোগ দিতে চাই যার সুবাদে তোর গোটা ভাগ্য ঘুরে যাবে। এহেন একটা ডিল ভাই তোকে ধুলো হতে শিখরে তুলে দেবে। ওনার প্রস্তাব হজম ঠেকল যেন মোর দেহে বিজলি দৌড়ে গেল। দাস আর কিছুই শুনতে চাইছিলাম কিনা, তবে বাক্যগুলো মোর কানে গরলের মতন বিজছিল। মোর অধর কাঁপছিল, তবে স্বর মৃতবৎ হয়ে পড়েছিল। দাস পুরোপুরি নিস্তব্ধ ছিলাম। তখনই রাঘব দেশাই শোনালেন, ভাই, তুই বেশ বুদ্ধিমান সমীর। তুই বুঝিস এই জগৎ কেমনে চলে। স্রেফ জোড়া নিশিরই তো ব্যাপার। তোর বউ যেমন তোর, তেমনভাবেই সর্বদাই তোরই থাকবে। স্বয়ং তোর হতে তোর বউকে ছিনিয়ে নিচ্ছি কিনা, স্রেফ জোড়া নিশি ওর সঙ্গে পোহাতে চাই। এতে তোর প্রচুর লাভ হবে, তোর ভাগ্য গুছিয়ে যাবে। উনি মুখে চুরুট নিতে নিতে বুঝিয়েছিলেন, যেন তেমন বিশেষ কিছুই বলেননি। ওনার সমীপে এই টপিকটা বেশ সাধারণ ছিল, তবে ওনার প্রস্তাব হজম মোর নয়নের সম্মুখে আধার ঘনিয়ে এসেছিল। মোর ঠেকল যেন দাস আসন হতে নিচে খসে পড়ব, তবে দাস জমে রইলাম, পুরোপুরি নিস্তব্ধ। এরপর উনি শোনালেন, সমীর, ভেবে দেখ আর জলদি ভয়শালা নে, নতুবা সুযোগ তোর নাগাল ছাড়া হয়ে যাবে। উনি টেবিলের ওপর একটা কাগজ রাখলেন যাতে জমি আর বাহনের বিবরণী ছাপা ছিল। দাস ধীর কণ্ঠে শোনালাম, মশাই, মোর ভাবনার তরে সময় চাই। উনি নয়নের পানে চেয়ে শোনালেন, উত্তম বটে, যত ইচ্ছে সময় নে, তবে জলদি কর, মোর আর ধৈর্য টিকছে কিনা। দাস উঠলাম। মোর চরণ ভারী হয়ে পড়েছিল, তবে কোনো মতে চেম্বার হতে বাইরে ছিটকে এলাম। দিনমান এমনভাবেই কাটিয়ে দিলাম যেন দাস কোনো ধোঁয়াশার মাঝে আটকে রয়েছি। যেইক্ষণ দাস ডেরায় পৌঁছালাম, তখনই নিজ ঘরণী রঞ্জনা কপাট সরিয়েছিল। ওর চেহারায় রোজকার মতনই সাদামাটা একখানা হাস্য লেগেছিল, তবে অদ্য দাস ওর হাস্যপরখের মতন হালাতে ছিলাম কিনা। ও ধীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি ঘটেছে সমীর? অদ্য তোকে বেশ নিস্তব্ধ ঠেকছে, নতুবা রোজ তো তুই হাসি মুখে কামরায় ঢুকিস। ওর কণ্ঠে এবার উদ্বেগের ছাপ ছিল। দাস দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। মোর নয়নে বাড়ি উপচে এসেছিল। দাস শোনালাম, রঞ্জনা, মোর তোকে কিছু জানানোর রয়েছে। মোর স্বর কাঁপছিল। ও শোনালো, সমীর, তোর নয়নে বাড়ি? বল কিনা আমায়, কি টপিক? তুই তো আমায় ভয় পাইয়ে দিচ্ছিস। ও নিকটে এলো আর মোর নয়নের পানে দেখতে ধরল। দাস দৃষ্টি নামিয়ে নিলাম আর পুরোটাই বলে দিলাম, এক একটি বাক্য, এক একটি গরল। যেইক্ষণ দাস নিজ গিন্নির সম্মুখে পুরোটাই খুলে শোনালাম, তখনই মোর হস্ত ঘামে ভিজে গিয়েছিল আর গাল যেন শুকিয়ে গিয়েছিল। ও মোর সম্মুখেই খসে পড়েছিল, শান্তভাবে, দৃষ্টি নিচু রেখে আর চেহারায় এমন এক গাম্ভীর্য নিয়ে যা দাস পূর্বে কখনো দেখিনি। তারপর আচমকাও নয়ন তুলে চাইল আর ওর নয়ন রক্তবর্ণ হয়ে গিয়েছিল। ওর নয়নে বাড়ি ছিল কিনা, উল্টে এক অদ্ভুত কঠোরতা ছিল। ও শোনালো, উত্তম বটে, তোর মহাজন যবে এটাই চায়, তাহলে স্বয়ং এই কাজের তরে প্রস্তুত। তবে এত সহজে কিনা, নিজস্ব একটা দাবি রয়েছে। ও ধীর কণ্ঠে বাক্যটি বলেছিল। ওর প্রস্তাব হজমে মোর বুকের ধুকবুকানি যেন থেমে গিয়েছিল। দাস ঝুঁকে ওর পানে চাইলাম, যেন ওর বাক্যগুলো ফের শুনতে চাই। দাস তোতলাতে তোতলাতে শোনালাম, তোর বাক্যের মানে কি? মোর স্বর ক্ষীণ হয়ে পড়েছিল। ও শোনালো, ভাই, হ্যাঁ সমীর, স্বয়ং প্রস্তুত, রাঘব দেশাইয়ের ওই গেস্ট হাউসে যাওয়ার তরে, তবে নিজস্ব একটা দাবি রয়েছে। দাস ওর প্রস্তাব হজমে সোজা হয়ে বসে পড়লাম। মগজে অনেক জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছিল। কিসের দাবি? দাস ইতস্তত করে প্রশ্ন ছড়লাম। রঞ্জনা একটা সুদীর্ঘ শ্বাস নিল, তারপর ধীর কণ্ঠে বোঝাতে ধরল, স্বয়ং ওই পশুর ফুটেজ তুলব, প্রতিটা ক্ষণ, প্রতিটা নড়াচড়া, যাতে সত্যিটা দুনিয়ার সম্মুখে চলে আসে।
মোর এক্ষণের তরে ঠেকল যেন মোর শ্রবণ শক্তি আমায় ধোকা দিচ্ছে। দাস শোনালাম, তুই রাঘব দেশাইয়ের ফুটেজ তুলতে চাস? ও বোঝাতে ধরল, হ্যাঁ, এটাই মোর প্রতিশোধ হবে। যেই মোদের সম্মান কেড়ে নেওয়ার ধান্দা করেছে, স্বয়ং ওর হতে ওর সম্মান কেড়ে নেব। দাস ওর প্রস্তাব শুনে হতবাক বনে দাঁড়িয়েছিলাম। মোর ঠেকেছিল, ভাই ওসব হজম, ও হয়তো আর কখনো মোর সঙ্গে কথাই বলবে কিনা, আমায় ছেড়ে চলে যাবে বা ঘৃণা করতে ধরবে। তবে ও আমায় যেই পরিকল্পনার কথা শোনালো তা মোর ভাবনার চেয়ে পুরোপুরি আলাদা ছিল। ওই ক্ষণে মোর দৃষ্টি ওর ওপর আটকে গেল। যেই রমণীর হস্ত সর্বদাই প্রার্থনার তরে জোড়া থাকত, তা অদ্য দৃঢ় প্রতিজ্ঞার তরে মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছিল। যেই রমণী সমস্ত লড়াই হতে দূরে থাকত, অদ্য ও ময়দানে নামার তরে প্রস্তুত। দাস শোনালাম, তবে রঞ্জনা, এটা অত্যধিক ঝুঁকিপূর্ণ। রাঘব দেশাই মানুষ কিনা, ওর কাছে অর্থ প্রতিপত্তি পুরোটাই রয়েছে। ও যবে মোদের কোনো ক্ষতি করে, তাহলে মোরা তো গোড়া হতেই বিপদের মুখে রয়েছি। রঞ্জনা বোঝাতে ধরল, সমীর, তুই বুঝছিস কিনা, ও মোদের ব্ল্যাকমেল করে ফেলেছে। মোরা যবে ওর এই ধান্দাটা শান্তভাবে সহ্য করে নি, তাহলে ও আরও অনেকটা দূর এগোবে। কাউকে না কাউকে তো রুখে দাঁড়াতে হবে, আর সেটা স্বয়ং ও। ওই নিশি মোরা দুজলে মিলে ছক কষলাম। দাস নিজের পুরনো লেন্স বের করলাম, যেটা মোরা মোদের কন্যার বিবাহবার্ষিকীতে ছবি তোলার তরে কিনেছিলাম। রঞ্জনা ওর খুড়তুতো ভাই বিক্রমের সঙ্গে যোগাযোগ করল, যেই নিউজ বোর্ডের তরে ইনভেস্টিগেশন রিপোর্ট বানাত। ও অত্যধিক নির্ভরযোগ্য ব্যক্তি ছিল, আর রঞ্জনার গোপনীয়তা বজায় রাখতে পারত। বিক্রম মোদের জানিয়েছিল, ভাই, ফুটেজ প্রমাণ তখনই প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে যেই ক্ষণে তাতে স্পষ্টভাবে জোর জবরদস্তি, হুমকি আর অপরাধের উদ্দেশ্য পরিষ্কারভাবে দেখা যাবে। তাই রঞ্জনা স্থির করেছিল, ভাই, ও রাঘব দেশাইয়ের প্রতিটি বাক্য রেকর্ড করবে, তার যতই গোপন হোক না কেন। মোরা বাজার হতে একটা ছোট্ট লকেটের মতন দেখতে লেন্স কিনলাম, যা খুব সহজেই পোশাকে লাগানো যায়। রঞ্জনা ওটাকে ওর নেকলেসের লকেটের জায়গায় গেঁথে নিয়েছিল, আর একটা ব্যাটারির সঙ্গে পার্সে লুকিয়ে রেখেছিল, আর মোবাইল ডিভাইস যেটা ব্যাকআপ রেকর্ডিং করবে। মোরা সমস্ত টেকনিক্যাল দিকগুলো বিক্রমকে দিয়ে পরীক্ষা করিয়ে নিয়েছিলাম। ও বলেছিল, ভাই, স্রেফ মনকে শক্ত রাখো। এই পদক্ষেপ তোমাদের হয় ধ্বংস করে দেবে, নতুবা সত্যিটাকে সবার সম্মুখে নিয়ে আসবে। আগামী রোজ নিজগিন্নি আচমকা করেই এজেন্সির অন্য 3টি মেয়ের সঙ্গে আলাদাভাবে টপিক জুড়তে শুরু করেছিল, যাদের ব্যাপারেও কিছু কানাঘুষো শুনেছিল। তারা প্রথমে বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছিল, তারপর প্রিয়া নামের একটা মেয়ে ইঙ্গিত দিল, ভাই, ও রাঘব দেশাইয়ের আচরণে অতিষ্ঠ। নিজগিন্নি ওকে শোনালো, ভাই, স্বয়ং কিছু একটা করার ধান্দা করছি, তুই যদি একটু সাহস করিস তাহলে মোদের সবার তরে অনেকটা কিছু বদলে যেতে পারে। মেয়েটি নিজগিন্নির নয়নের পানে চেয়ে শোনালো, তুই যদি সত্যি কিছু করিস তাহলে স্বয়ং সাক্ষী দেব, স্বয়ং রাঘব দেশাইয়ের দৃষ্টিকে ঘৃণা করি। তবে এতদিন নিশ্চুপ ছিলাম কেননা অদ্য অবধি কেউ এর বিরুদ্ধে আওয়াজ তোলেনি। এই ছোট্ট আশ্বাসটি একটা আশার আলো ছিল। নিজগিন্নির প্রতিজ্ঞা আরও মজবুত হয়ে গিয়েছিল, আর দাস রেফোকে দেখছিলাম। যেই রমণী গত রোজ অবধি নীরবতাকেই ওর ধর্ম মানত, অদ্য কোলাহলকেই ন্যায়ের পথ হিসেবে মেনে নিয়েছে। দা ভোরে কর্মস্থলের সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম। রাঘব দেশাইয়ের চেম্বারের পরিবেশ সর্বদাই গম্ভীর থাকত, তবে অদ্য মোর চরণ অনেকটা ভারী ছিল। এক অদ্ভুত নার্ভাসনেস মোর দেহে ছড়িয়ে পড়েছিল। দা দরজার বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম, ভাই, দা কি সত্যি ওসব করতে যাচ্ছি? গত নিশি নিজগিন্নির প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, লেন্স চেক করা হয়ে গিয়েছিল, মোবাইল ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছিল, আর ওর বাক্যগুলো মোর মগজে প্রতিধ্বনিত হচ্ছিল। মোরা যবে এই পদক্ষেপ না নিই, তাহলে আগামী দিনে মোদের কন্যাকেও এই একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দা দরজায় কড়া নাড়লাম। ভেতর হতে আওয়াজ এলো, এসো। রাঘব দেশাই সোফায় বসে চুরুট জ্বালাচ্ছিল, আর ওর চেহারায় সেই একই আত্মবিশ্বাস ছিল, যেন শিকারী শিকারের খুব নিকটে চলে এসেছে। দা সুপ্রভাত জানালাম, আর শান্তভাবে আসনে সেঁদিয়ে গেলাম। মোর দৃষ্টি টেবিলে রাখা ফাইলগুলোর ওপর ছিল, তবে মনটা নিজগিন্নির নয়নে লুকিয়ে থাকা প্রস্তুতির কথা ভাবছিল। ও ধোঁয়া ছাড়তে ছাড়তে প্রশ্ন ছড়ল, তাহলে কি ভাবলি তুই? দা মুন্ডু গিচু করলাম, আর ধীর কণ্ঠে শোনালাম, মশাই, স্বয়ং প্রস্তুত, আর নিজগিন্নিও। এক্ষণের তরে ওইখানে নীরবতা নেমে এলো। তারপর ও জোরে হাসতে ধরল, আর শোনালো, ভাই, স্বয়ং জানতাম সমীর, তুই বুদ্ধিমান হয়ে গেছিস, তুই খুব বিচক্ষণতার সঙ্গে ফয়সালা নিয়েছিস। ও উঠল, একটা ড্রয়ার খুলল, আর একটা খাম বের করে মোর পানে বাড়িয়ে দিল।
ও বোঝাতে ধরল এটা মোর গেস্ট হাউসের ঠিকানা। অদ্য নিশি ৮টার মধ্যে পুরোটাই প্রস্তুত থাকবে। তুই কোনো চিন্তা করিস কিনা, তোর গিন্নির কোনো সমস্যা হবে কিনা। দাস খামটি নিলাও, না খুলেই শান্তভাবে মুন্ডু দোলালাম। মোর বুকের অন্দরে কিছু একটা ভেঙে যাচ্ছিল, তবে মুখে একটা জোর করা হাস্য সাজিয়ে বসেছিলাম। ও শোনালো, সমীর, তোর ধারণাও নেই ভাই তোর ভাগ্য কতটা বদলাতে চলেছে। একটা জমি, একটা বাহন, আর এমন পুরোটাই যা তুই স্বপ্নেও ভাবিসনি। এবার ও মোর কাঁধে হস্ত রাখল, যেন কোনো দয়ালু ব্যক্তির মতন আমায় বাহবা দিচ্ছে। দাস ওনার চেহারা হতে দৃষ্টি সরিয়ে নিলাম আর উঠে দাঁড়ালাম। দাস শোনালাম, শুক্রিয়া মশাই। দাস ঘুরতেই যাচ্ছিলাম, ও আমায় ডাকল, সমীর। ও থামল আর শোনালো, কারো সঙ্গে এই টপিকটা শেয়ার করিস কিনা, এটা স্রেফ মোদের মধ্যেই থাকা উচিত। দাস শোনালাম, জি মশাই। এরপর দাস ওনার চেম্বার হতে বাইরে ছিটকে এলাম আর নিজ গিন্নিকে একটা মেসেজ করে দিলাম, ভাই কাজ হয়ে গেছে, অদ্য নিশি তৈরি থাকিস। নিজ গিন্নি উত্তর দিল, ভাই পুরোটাই রেকর্ডিংয়ের তরে প্রস্তুত, চার্জিং লেভেল ফুল করা আছে। দাস সোজা নিজ দোস্ত প্রীতমের কাছে গেলাম, যে একটা ছোট ইলেকট্রনিক দোকানে ডিউটি করত। দাস ওর কাছ হতে লুকিয়ে জোড়া ওয়্যারলেস অডিও রেকর্ডার নিলাম। একটা রঞ্জনার ওড়নায় সেট করার কথা ছিল, অন্যটা পার্শ্বের ভেতর। দাস খুব সতর্কতার সঙ্গে সেটা ব্যবহার করলাম আর পুনরায় শিখে নিলাম, কেননা এবার ভুল করার কোনো অবকাশ ছিল কিনা। প্রীতম আমায় প্রশ্ন ছুড়ল, পুরোটাই ঠিক আছে তো? দাস সাধারণভাবেই উত্তর দিলাম, ভাই স্রেফ একটা সত্যি প্রমাণ করতে বটে। গোধূলির সময় মোরা প্ল্যানটা আরেকবার চূড়ান্ত করে নিলাম। রঞ্জনা একটা হালকা পিচ রঙের কুর্তি পরেছিল, যার গলায় বোতাম লাগানো ছিল, আর ও ওই বোতামগুলোর কাছেই খুব সাবধানে লেন্সটি লাগিয়ে নিয়েছিল। ও খুব হালকা মেকআপ করেছিল, যাতে রাঘব দেসাইয়ের কোনো সন্দেহ না হয়। পার্সের ভেতর ব্যাটারির সঙ্গে মোবাইলও ছিল, যাতে একটা অ্যাপ চলছিল, যা ক্লিপের পাশাপাশি অডিও রেকর্ড করছিল। দাস ওকে দেখে বলেছিলাম, ভাই তুই কি সত্যিই তৈরি? এটা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। ও মোর নয়নের পানে চেয়ে শোনালো, মোরা যবে অদ্য না লড়ি, তাহলে কাল অন্য কেউ লড়বে, হয়তো মোদের কন্যা। স্বয়ং এই ভার ওর ওপর চাপিয়ে দিতে চাই কি না? নিশি ৮টার আগেই আধার গোটা আকাশকে গ্রাস করে নিয়েছিল। দাস নিজ গিন্নিকে গেস্ট হাউসের কাছাকাছি ছেড়ে ডেরায় ফেরত পৌঁছালাম, তবে মনটা যেন ওখানেই আটকে ছিল। কামরার দেওয়ালগুলো যেন আরও অনেকটা ছোট বোধ পাচ্ছিল। ঘড়ির কাঁটা খুব ধীরে চলছিল, আর প্রতিটি শব্দ যেন বিপদের ঘণ্টা বলেই বোধ পাচ্ছিল। দাস আলো নিভিয়ে দিয়েছিলাম। স্রেফ মোবাইলের মিটমিট করা স্ক্রিন ছিল, যাতে বিক্রমের তরফ হতে ক্লিপ লাইভ ফিড আসছিল। আওয়াজ বন্ধ ছিল, তবে দৃশ্যগুলো পুরোটাই বলে দিচ্ছিল। রঞ্জনা গেস্ট হাউসের অন্দরে প্রবেশ করে গিয়েছিল। সম্মুখের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। একটা লেন্স ওর ওড়নার ধারে লাগানো ছিল। লেন্স প্রতিটি জিনিস বন্দি করে নিচ্ছিল। রাঘব দেসাইয়ের চেহারায় সেই অহংকার, স্বস্তি, সেই বকে যাওয়া বড়লোকদের মতন আত্মবিশ্বাস, আর ওর চরণ ধীরে ধীরে নিজ গিন্নির পানে এগোচ্ছিল। ওসব দেখে দাস ঘামে ভিজে গিয়েছিলাম। দাস মনে মনে রঞ্জনার তরে প্রার্থনা করেছিলাম, আর নয়ন বন্ধ করে ঈশ্বরের কাছে স্রেফ এটুকুই বলেছিলাম, ভাই ওকে নিরাপদে রেখো। তারপর বিক্রমের কাছ হতে একটা মেসেজ এলো। ও জানালো, ভাই সমস্ত রেকর্ডিং ঠিকঠাক চলছে, ঘাবড়িও কিনা। দাস উত্তর দিলাম, ভাই ঈশ্বর যেন তেমনটাই করেন, রাঘব দেসাই যেন ওর কোনো ক্ষতি না করে। প্রায় 15 মিনিট ধরে পুরোটাই শান্ত ছিল। তারপর আচমকা ওর ফোন এলো। ও শোনালো, রঞ্জনা বাইরে বেরিয়ে এসছে, তোর বাহন কোথায়? দাস দ্রুত ডেরা হতে বেরোলাম আর বাহন স্টার্ট করে গেস্ট হাউসের পানে ছুটলাম। 10 মিনিট পর একটা নির্জন রাস্তায় দাস নিজ গিন্নিকে দেখতে পেলাম। ওর চেহারায় হালকা ক্লান্তির ছাপ ছিল, তবে নয়নে এমন একটা লালসা ছিল যা কোনো জয়ের প্রতীক। দাস বাহন থামালাম। ও শান্তভাবে এসে বসে পড়ল। কয়েকক্ষণ মোরা একে অপরের পানে তাকাইনি। তারপর ও ধীর কণ্ঠে শোনালো, ভাই পুরোটাই রেকর্ড হয়ে গেছে, সেই চর, সেই চিৎকার, সেই অপমান, পুরোটাই। দাস কিছু বলার ধান্দা করলাম, তবে মোর মুখ দিয়ে কোনো কথা সরল কিনা। বাহন স্টার্ট করলাম আর মোরা ডেরার পানে রওনা দিলাম। ডেরা পৌঁছাতেই নিজ গিন্নি সবার আগে ওর পার্স হতে মোবাইল বের করল আর ব্যাটারি হতে আলাদা করে বিক্রমকে ক্লিপ পাঠাতে লাগল। ও বিক্রমকে কল করে শোনালো, ভাই একটা কপি আমায় দে, একটা কপি সার্ভারে আপলোড কর, আর একটা ড্রাইভে বের কর।
ও নিজেকে পুরোপুরি সামলে রেখেছিল আর শোনালো, ভাই ক্লিপ একদম পরিষ্কার, রাঘব দেশাইয়ের চেহারাও পরিষ্কার দেখা যাচ্ছে আর ওর কথাও পরিষ্কার শোনা যাচ্ছে। দাস নিজ গিন্নির কাছে গিয়ে বসলাম আর বোঝাতে ধরলাম, তুই খুব ভালো কাজ করেছিস, তুই ঠিক আছিস তো, ও তোর সঙ্গে কিছু করেনি তো? নিজ গিন্নি মোর পানে চাইল আর বোঝাতে ধরল, ওর সাহসী হয়নি। যেই ক্ষণ স্বয়ং ওকে চড় মারলাম তখনই ওর অন্দরের বাঘটা মরে গিয়েছিল। দাস শোনালাম, তুই কি সত্যি ওকে চড় মেরেছিস? দাস হতবাগ বনে দাঁড়িয়েছিলাম। ও বোঝাতে ধরল, হ্যাঁ, তারপর ওর চেহারায় লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দিলাম। ও চিৎকার করছিল, অন্ধের মতন হয়ে গিয়েছিল। রঞ্জনা এই সব এমনভাবে বলছিল যেন এটা সাধারণ কোনো দিনের ঘটনা। ওর ঠোঁটে হাস্য ছিল, তবে এই হাস্য কোনো আনন্দের ছিল কিনা, এটা ছিল সেই স্বস্তির হাস্য যা বছরের পর বছর পর কোনো যোগ্য ব্যক্তি পায়। মুরানিশি পুনরায় ক্লিপটি দেখলাম। রাঘব দেশাইয়ের কথা, ওর নড়াচড়া, নিজ গিন্নির প্রতিক্রিয়া, পুরোটাই মিলে পুরোপুরি একটা প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল। দাস বিক্রমকে শোনালাম, ভাই কাল মোরা আইনি পরামর্শ নেব। বিক্রম শোনালো, ভাই তোরা এখন আর একা নস, সত্যি তোদের সঙ্গে রয়েছে। নিশি 2টো বেজে গিয়েছিল। মোরা ফ্রেমগুলো আরেকবার চেক করলাম। নিজ গিন্নি কিছু লোক দেখানো মন্তব্য খেয়াল করল, যেমন ওর বলা বাক্যগুলো এমন ছিল, ভাই স্বয়ং তোর ভাগ্য বদলে দেব। চুপ থাকাই হলো দাবি, এই টপিকটা মোদের মধ্যেই থাকবে। সেই শব্দগুলোর গুরুত্ব বিক্রম মোদের বুঝিয়েছিল আর বলেছিল, ভাই এই শব্দগুলো আদালতে রাঘব দেশাইয়ের বিরুদ্ধে সরাসরি প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। তারপর নিজ গিন্নি শোনালো, ভাই মুরাসিফ রাঘব দেশাইয়ের ক্লিপ নিয়েই নিশ্চিন্ত থাকব কিনা? এখন মোদের অন্যান্য মেয়েদের বয়ানও চাই, যাতে প্রমাণ করা যায় ভাই এটা এই লোকটির রুটিন হয়ে দাঁড়িয়েছিল, এটা কোনো দুর্ঘটনা কিনা। দাস মুন্ডু দোলালাম আর শোনালাম, মুরা কাল এ নিয়ে ডিউটি শুরু করব। ও আমায় শোনালো, ভাই এই ক্লিপ স্রেফ প্রথম আঘাত, সমীর আসল যুদ্ধ তো এখনও বাকি। দাস ওর হস্ত ধরলাম আর শোনালাম, ভাই স্বয়ং তোর সঙ্গে রয়েছি পুরোপুরিভাবে, আর ক্ষমা হয়তো শব্দ দিয়ে না, অনুভূতি দিয়ে চাইতে বটে। অদ্য তুই যা করেছিস তা মোর নয়নে স্রেফ তোমাকেই না, আমাকেও নতুন রূপ দিয়েছে। নিজ গিন্নি স্রেফ এতটুকুই শোনালো, ভাই নারী যবে নিশ্চুপ থাকে তবে ও দুর্বল কিনা, ও স্রেফ সঠিক সময়ের অপেক্ষা করে। যেইক্ষণ সময় আসে তখনই ও স্রেফ কথা বলে না, গর্জন করে। ওই নিশিমোরা ঘুমায়নি ভয় বা অস্থিরতার কারণে না, উল্টে একটা নতুন আশার আলোর কারণে। দাস নিজ গিন্নির পানে চেয়ে ভাবছিলাম, ভাই যেইক্ষণ কোনো নারী নিজস্ব সম্মানের তরে কথা বলে তখনই তা কোনো প্রতিশোধের চেয়ে কম কিছু হয় কিনা। আর অদ্য নিজ গিন্নি নিজেই একটা প্রতিশোধে পরিণত হয়েছিল। খুব ভোরেই রঞ্জনা ওর মোবাইলে কিছু নম্বর ডায়াল করল। প্রতিটা কলের সঙ্গে সঙ্গে ওর স্বর আরও মজবুত হচ্ছিল। ও 3 জন সাংবাদিককে একই মেসেজ পাঠিয়েছিল, ভাই যবে কিছু হয় তাহলে মোর কাছে রাঘব দেশাইয়ের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, আর স্বয়ং চুপ করে বসে থাকব কিনা। ও জানত ভাই এই সময় সত্যকে ধামাচাপা দেওয়ার ধান্দা করা হবে, আর মোদের নিজেদেরকে যে কোনো মূল্যে নিরাপদে রাখতে বটে। দাস একপাশে বসে ওসব দেখছিলাম আর ভাবছিলাম, ভাই এ তো সেই নারী যাকে স্বয়ং বছরের পর বছর ধরে কেবল একজন গিন্নি হিসেবেই দেখে এসেছি। অদ্য গোজানো কোনো জোনাকির চেয়ে কম ছিল কিনা। মোরা ক্লিপটির 3টি ব্যাকআপ বানিয়ে আলাদা আলাদা জায়গায় রেখেছিলাম। একটা ড্রাইভে যা রঞ্জনা ওর ভাইকে দিয়ে দিয়েছিল, দ্বিতীয়টি ওর কাছে ছিল, আর তৃতীয়টি মোরা সার্ভার অ্যাকাউন্টে আপলোড করে দিয়েছিলাম, যার পাসওয়ার্ড শুধুমাত্র মোর আর রঞ্জনার কাছেই ছিল। সমস্ত প্রস্তুতির পর রঞ্জনা সেই কলটি করল যা এই গল্পের প্রথম পাল্টা আক্রমণ ছিল। ও রাঘব দেশাইয়ের নম্বর ডায়াল করল, স্পিকার অন করল যাতে আমিও শুনতে পারি। হ্যালো। অন্য প্রান্ত থেকে সেই একই অহংকারী সুর তখনও বজায় ছিল। রঞ্জনা থেমে থেমে শোনাল, তুই যবে কিছু করার ধান্দা করিস তাহলে সেই ক্লিপ তোর শত্রুদের কাছে পৌঁছে যাবে। রাঘব দেশাইয়ের কণ্ঠ দিয়ে রাগ ফেটে পড়ল। ও শোনাল, তোর কি ঠেকে তুই আমায় ধমক দিতে পারবি? স্বয়ং রাঘব দেশাই, আর তুই একজন সামান্য কর্মচারী সমীর শর্মার গিন্নি। ও শোনাল, হ্যাঁ, স্বয়ং সমীর শর্মার গিন্নি, তো অহংকারের পতনের প্রমাণ হব। তুই যা করেছিস ওর হিসেব তোকে দিতে বটে। রঞ্জনার কণ্ঠে কোনো ভয় ছিল কিনা,
এই ক্লিপ যবে ফাঁস হয় তাহলে তোদের দুজনের আর কিছুই বাঁচবে কিনা। রাঘব দেশাই চিৎকার করে বলেছিল। নিজ গিন্নি শোনাল, মোরা আগেই পুরোটাই হারিয়ে বসে আছি। রাঘব দেশাই, এখন আর মোদের ভয় পাওয়ার মতন কিছু নেই, এবার স্রেফ তোর পালা। রাঘব দেশাই ফোন কেটে দিয়েছিল। সেই ক্ষণের পর মোরা বুঝে গিয়েছিলাম, ভাই ও চুপ করে বসে থাকবে কেনা, ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আগামী রোজ বিক্রম পরামর্শ দিল, ভাই তোদের দুজনের রক্ষক প্রোটেকশনের তরে আবেদন করা উচিত, অথবা অন্তত আইনি নোটিশ তৈরি করো, যাতে রাঘব দেশাই বুঝতে পারে ভাই তোরা ব্যাপারটা নিয়ে সিরিয়াস। মোরা একজন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করলাম, যিনি নারীদের অধিকার নিয়ে ডিউটি করতেন। তিনি পুরো ক্লিপটি দেখলেন আর বললেন, এটা যবে মিডিয়াতে আসে তাহলে রাঘব দেশাইয়ের অপরাধ সাম্রাজ্য শেষ হয়ে যেতে পারে, তবে মোদের সাবধান থাকতে বটে। তার পরামর্শে একটা আইনি নোটিশ তৈরি করা হয়েছিল, যাতে পরিষ্কারভাবে লেখা ছিল, ভাই যবে সুমির বা রঞ্জনাকে কোনোভাবে হুমকি বা ক্ষতি করার ধান্দা করা হয় তাহলে ক্লিপটি খুব দ্রুত সোশ্যালে ভাইরাল করে দেওয়া বটে। নোটিশটি রাঘব দেশাইয়ের এজেন্সির হেড অফিসে কুরিয়ার করে দেওয়া হয়েছিল। এর মধ্যেই এজেন্সিতে এক অদ্ভুত গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। দুজন সিনিয়র অফিসার মোর সঙ্গে একান্তে সাক্ষাৎ করল আর অদ্ভুত দৃষ্টিতে চাইল। একজন শোনালো, ভাই তোর গিন্নিকে একটু বেশি সাহসী বোধ পাচ্ছিল। দাস ওর কথায় বিরক্তি প্রকাশ করলাম, তবে কিছুই শোনালাম কেনা। রঞ্জনা আগেই বলে দিয়েছিল, ভাই যতক্ষণ না মোদের কাছে সুরক্ষার নিশ্চয়তা আছে ততক্ষণ মোদের মুখে তালা দেওয়া বটে। দুদিন পর একটা অজানা নম্বর হতে মোদের কাছে কল এলো। এটি ছিল রাঘব দেশাইয়ের লোক। ও শোনালো, মহাজন স্রেফ তোদের বোঝাতে চাইছেন, ভাই এই ক্লিপ যবে কেউ দেখে ফেলে তাহলে তোর কন্যার স্কুল, তোর ভাইয়ের চাকরি পুরোটাই শেষ হয়ে যেতে পারে। রঞ্জনা সেই কলটিও রেকর্ড করে নিয়েছিল। মোরা খুব দ্রুত সেই রেকর্ডিং আইনজীবীর কাছে পাঠিয়ে দিলাম, যিনি বললেন, ভাই এখন মোদের রক্ষক দলেও অভিযোগ দায়ের করতে বটে, কেননা হুমকি দেওয়া হয়েছে, রক্ষক স্টেশনে যেতে বটে। মোদের তরে ব্যাপারটা সহজ ছিল কিনা। মোরা প্রতিটা রাস্তার পানে নজর রেখেছিলাম, প্রতিটি নম্বরের উপর খেয়াল রেখেছিলাম। রক্ষক স্টেশনে থাকা অফিসার ক্লিপটির একটা ছোট অংশ দেখে বললেন, ভাই হ্যাঁ, ব্যাপারটা তো বেশ গুরুতর, মোরা অভিযোগ দায়ের করে নিচ্ছি। এবার মোরা রাঘব দেশাইয়ের তরফ হতে কোনো বড় চালের আশঙ্কা করছিলাম, আর সেই চালটি দুদিন পরই সম্মুখে এলো। আচমকা মোর মোবাইলে এজেন্সির তরফ হতে কল এলো, সুমি, তোর কাজের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, ম্যানেজমেন্ট চায় তুই 2 সপ্তাহের তরে ছুটিতে চলে যা। দাস বুঝতে পারলাম ভাই এটা প্রথম প্রাতিষ্ঠানিক আঘাত। দাস শোনালাম, ভাই উত্তম বটে, তবে এর জবাবও পাওয়া যাবে। নিজ গিন্নি শোনালো, ভাই এটা ওর ঘাবড়ে যাওয়ার লক্ষণ, ও যা খুশি করুক, মোরা যেই দরজায় কড়া নেড়েছি সেটা এবার পুরো দেওয়ালটাই কাঁপিয়ে দেবে। ওই নিশি মোরা বিক্রমের সঙ্গে পরামর্শ করে আরও 2টি কাজ করলাম। এক সাংবাদিককে পুরো ক্লিপটি দিয়ে দিলাম, যাতে সময় এলে রিপোর্টিং তৈরি থাকে। এছাড়া একটা ক্লিপ বয়ান রেকর্ড করলাম, যাতে রঞ্জনা পরিষ্কারভাবে আর সত্যি সত্যি পুরো ঘটনাটি শুনিয়েছিল। সেটি মোরা 5 জন আলাদা মানুষকে পাঠিয়ে দিলাম। যবে মোদের কিছু হয় তাহলে এই বয়ানটি স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পেয়ে যাবে। রঞ্জনা শেষে বলেছিল, ভাই এখন লড়াইটা স্রেফ মোদের তরে না, উল্টে তাদের সবার তরে, যাদেরকে জোর করে চুপ থাকার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। দাস রঞ্জনার পানে চাইলাম, ওর নয়নে এখন আর সেই আলো কি ছিল যাকে স্রেফ আলো বলা হয়, তা এখন আগুনে পরিণত হয়েছিল। আর সেই আগুন স্রেফ মোদের তরে না, উল্টে পুরো ম্যানেজমেন্টের তরেই বিপদ হয়ে দাঁড়িয়েছিল। রাঘব দেশাই যার ঠেকছো ভাই, ও পুরোটাই কিনতে পারে, হয়তো ও প্রথমবারের মতন নিজস্ব দুর্বলতা বোধ পাচ্ছিল। দুপুরের সময় ছিল, খুব গরম পড়েছিল, আর বাইরের আবহাওয়া যেমন ঠিক তেমনই একটা পরিবেশ রাঘব দেশাইয়ের অফিসের অন্দরেও তৈরি হয়েছিল। ও প্রথমবারের মতন মোদের একটা সাধারণ মিটিংয়ের তরে ডাকছিল। মোর কাছে নোটিশ এলো, ভাই রাঘব দেশাই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান, আপনাদের স্বামী স্ত্রী দুজনের সাথেই। মোরা অবাকও হয়েছিলাম, আবার কৌতূহলও হয়েছিল। নিজ গিন্নি চটজলদি শোনালো, এটা ওর শেষ চাল হতে পারে, মোদের সতর্ক থাকতে বটে। মোরা তৈরি হয়ে গিয়েছিলাম। রাঘব দেশাই এবার পরিবেশটা একটু অন্যরকম রেখেছিল। কোনো অহংকার নেই, রাগ নেই, কোনো কটাক্ষও নেই। এবার ও একজন বুদ্ধিমান আর নরম স্বভাবের ব্যবসায়ী হিসাবে মোদের সম্মুখে এসেছিল। ও মোদের কনফারেন্স রুমে বসিয়েছিল, যেখানে 2টি ফাইল আগে হতেই টেবিলের ওপর রাখা ছিল। ও হালকা হাসির সঙ্গে প্রশ্ন ছুড়ল, জল না চা?
রঞ্জনা শোনালো, ভাই মোরা ওইখানে চা খেতে আসিনি, সত্যের ভয়শালা শোনাতে এসেছি। দাস রঞ্জনার পানে চাইলাম, আর তারপর পুনরায় টেবিলের ওপর রাখা কাগজগুলোর পানে চাইলাম। রাঘব দেশাই হস্ত বাড়িয়ে বোঝাতে ধরল, ভাই দেখো, সমীর আর রঞ্জনা যা কিছু ঘটেছে তা ভুল ছিল, স্বয়ং মেনে নিচ্ছি, তবে এবার মোদের একসঙ্গে বসে এর সমাধান বের করতে বটে। দাস প্রথমবারের মতন মুখ খুললাম আর শোনালাম, হ্যাঁ। ও শোনালো, তোদের একটা কথা দিতে বটে, দয়া করে এই ক্লিপটি মুছে ফেল, স্বয়ং তোদের পদোন্নতি দেব। ও শোনালো, ভাই সমীর, তুই এই এজেন্সির নতুন ডিরেক্টর হয়ে যাবি, একটা ফ্ল্যাট, বাহন, মাসিক বোনাস, আর রঞ্জনা, তুই একটা ফাউন্ডেশন চালাতে পারিস যেখানে স্বয়ং অনুদান দেব। রঞ্জনা আর স্বয়ং শান্তভাবে ওসব শুনছিলাম। রঞ্জনা ধীর কণ্ঠে বোঝাতে ধরল, তার মানে তুই চাস মোরা ন্যায়ের সঙ্গে আপোষ করি আর তোর অপরাধ ফাইল চাপা পড়ে যাক? ও শোনালো, না, এটা একটা নতুন শুরু হতে পারে, তোরা জিতে গেছিস, স্বয়ং মেনে নিচ্ছি, তবে পুরোটাই ধ্বংস করে তোরা কি পাবি? দাস একক্ষণের তরে থেমে গেলাম, মোর মগজে যেন বাজ পড়ল। মূল্যবৃদ্ধির বাজারে, ছেলের স্কুলের ফি, ছোট্ট ঘর, সেই দিনগুলোর কথা যেইক্ষণ মায়ের ওষুধের টাকাও মোর কাছে ছিল কিনা। দাস বিভ্রান্ত হতে শুরু করলাম, রাঘব দেশাইয়ের বাক্যগুলো মোর বুকে বিঁধছিল। দাস ধীর কণ্ঠে শোনালাম, হয়তো মোরা সুযোগ পাচ্ছি। নিজ গিন্নি মোর হস্ত শক্ত করে ধরল। ওর আঙুলের সেই দৃঢ়তায় যে শক্তি ছিল তা মোর বুকের কাঁপুনি বন্ধ করে দিল। দাস শোনালাম, মোদের বিচার চাই, কোনো চুক্তি না। মোরাই পথ চলা নিজেদের বিক্রি করার তরে শুরু করিনি, নিজেদের আত্মসম্মান বাঁচিয়ে রাখার তরে শুরু করেছিলাম। দাস ওর নয়নের পানে চেয়ে প্রথমবারের মতন কোনো দ্বিধা ছাড়াই ফয়সালা নিয়েছিলাম। দাস সেই রমণীর পাশে দাঁড়িয়ে আছি যার ভাবনার সময়ের চেয়েও এগিয়ে। দাস রাঘব দেশাইয়ের পানে চেয়ে শোনালাম, মোদের তোর প্রস্তাব মঞ্জুর কিনা, মোরা সত্যের পথ ছাড়বা কিনা। রাঘব দেশাইয়ের হাস্য ধীরে ধীরে ওর চেহারা হতে মুছে যেতে লাগল। ও একটা দীর্ঘশ্বাস নিল, ফাইল বন্ধ করল আর ধীর কণ্ঠে শোনালো, ভেবে দেখ দুনিয়া তোদের পাশে দাঁড়াবে কিনা। যেইক্ষণ তোরা এই ক্লিপ রিলিজ করবি, মানুষ দুদিন হইচই করবে, তারপর পুরোটাই ভুলে যাবে। তবে মোর প্রস্তাব মানলে তোদের ভাগ্য চিরকালের মতন বদলে যাবে, আর না মানলে শেষও হয়ে যাবে। নিজ গিন্নি শোনালো, ভাই মোরা অনেকটা আগেই ফয়সালা নিয়ে ফেলেছিলাম, এখন সিফ সেটাই মনোযোগ দেওয়া বাকি। তোর কি ঠেকে মোরাও সেই ভীতু মানুষদের মতোই, যেমনটা তুই সবাইকে বানিয়ে রেখেছিলি? রাঘব দেশাই জোরে টেবিলের উপর চাপড় মারল আর বোঝাতে ধরল, তোরা দুজন নিজেদের পরিণামের তরে নিজেরাই দায়ী থাকবি। মোরা শান্তভাবে উঠে পড়লাম আর বাইরে ছিটকে এলাম। এজেন্সির রাস্তায় বহু মানুষের নজর মোদের পানে ছিল, তবে এবার মোদের কোনো যায় আসছিল না। বাইরে গিয়ে মোরা একে অপরের পানে চাইলাম। রঞ্জনা বলেছিল, ভাই ও নিজেই মেনে নিয়েছে, ভাই ও হেরে গেছে, এবার স্রেফ আইনের দরজায় কড়া নাড়া বাকি। আগামী রোজ মোরা আইনি মামলা দায়ের করার সমস্ত জরুরি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলাম। আইনজীবী ক্লিপটিকে প্রমাণ হিসেবে সিল করে দিয়েছিলেন। সমস্ত কল রেকর্ড, মেসেজ আর রাঘব দেশাইয়ের অফিসের মিটিংয়ের নোটিশও অন্তর্ভুক্ত করা হয়েছিল। মোরা এফআইআর দায়ের করেছিলাম আর সংবাদ মাধ্যমে একটা সাধারণ বিবৃতিও পাঠিয়ে দিয়েছিলাম। মোরা রাঘব দেশাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে দিয়েছিলাম। মুদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে। সাংবাদিক বিক্রম জানিয়েছিল, ভাই একটা নিউজ বোর্ড ক্লিপটি প্রচার করার তরে প্রস্তুত, তবে তাদের দাবি হল, ভাই আইনি পদক্ষেপ আগে শুরু হোক, যাতে সেটি ব্যাকআপে থাকে। রঞ্জনা শোনালো, ভাই যেদিনই মোদের এফআইআর নথিভুক্ত হবে সেদিন নিউজ বোর্ডে মোদের দিন বটে। 3 দিনের মধ্যেই এজেন্সিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। এইচআর মোদের পুনরায় নোটিশ পাঠিয়েছিল। একটিতে বলা হয়েছিল, ভাই মোদের এই কার্যকলাপ এজেন্সির ক্ষতি করছে। অন্যটিতে বলা হয়েছিল, ভাই তদন্ত শুরু হয়ে গেছে। মোরা সেই নোটিশগুলো মোদের আইনজীবীতে পাঠিয়ে দিয়েছিলাম। তিনি বলেছিলেন, ভাই ওসব তোদের চাপে ফেলার কৌশল মাত্র, ভয় পেশ কিনা, পা পিছিয়ে নিস কিনা। ওই নিশি রঞ্জনার সঙ্গে চা খেতে খেতে দাস বলেছিলাম, ভাই যেইক্ষণ তুই মোর হস্ত ধরেছিলি, হয়তো সেটিই মোর ভাগ্যের সবচেয়ে মূল্যবান ক্ষণ ছিল। তুই আমায় মোর নিজের চেয়েও ভালোভাবে চিনেছিলি, আর স্বয়ং তোর বিশ্বাসের জোরে নিজস্ব সত্যকে খুঁজে পেয়েছিলাম।
নিজ গিন্নি হাসতে ধরল আর শোনাল, ভাই যেইক্ষণ হৃদয়ে সত্য থাকে তখনই পুরো দুনিয়াকেই মিথ্যা বলেই বোধ পায়। আর সমীর, এখন তুই সেই সত্যবক্তা হয়ে গেছিস যেই আগে কেবল শুনেই অভ্যস্ত ছিল। এবার মোরা জানতাম ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে, মোদের দুর্বলতা ভেঙে গিয়েছিল। এখন সেরেফ আইনের পথ বাকি ছিল, আর সেই সত্য বাকি ছিল যা সবার সম্মুখে আসা দরকার। রাঘব দেসাই ওর শেষ ধান্দা করেছিল, আরও প্রতিবারই ব্যর্থ হয়েছিল। মোরা না ঝোকার ফয়সালা নিয়েছিলাম আর না বিক্রি হওয়ার। আদালতে মামলার শুনানির আগে রঞ্জনা এক নতুন যুদ্ধের সূচনা করেছিল। ও বলেছিল, ভাই এই লড়াই কেবল মোদের কিনা, সেই সব মেয়েদেরও যারা নীরবতার কবরে সমাহিত হয়ে আছে। তারপর এজেন্সিতে ডিউটি করা কিছু মেয়ের সঙ্গে ও টপিক জুড়তে শুরু করল। ওর পদ্ধতিটা বেশ ভালো ছিল, খুব বেশি আবেগময়ও ছিল কিনা। ও স্রেফ সততার সঙ্গে নীরবে প্রতিটি মেয়ের কাছে গিয়ে বলতো, ভাই তুইও যবে কিছু সহ্য করে থাকিস তাহলে তুই একা নস। প্রথম সাক্ষাৎ ও প্রিয়ার সঙ্গে করেছিল, যেই এজেন্সির ফ্রন্ট ডেস্কে ডিউটি করত। রঞ্জনা ক্যান্টিনে বসে নিচু কণ্ঠে প্রশ্ন ছুড়ল, প্রিয়া, রাঘব দেসাই কি কখনো তোকে এমন কিছু বোধ করিয়েছে যা স্বাভাবিকের চেয়ে একটু আলাদা? প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল, তারপর নয়নে বাড়ি নিয়ে বোঝাতে ধরল, ভাই ম্যাডামও অনেকটা ইঙ্গিত করেছিল। চায়ের বাহানায় আমায় ওর চেম্বারে ডাকত, আর যেইক্ষণ স্বয়ং বারণ করতাম তক্ষুনি নাইট শিফটে বদলি করে দিত। রঞ্জনা ওর কথা মন দিয়ে শুনেছিল আর বলেছিল, ভাই তুই চাইলে তোর জবানবন্দি গোপন রাখা বটে, তবে তোর আওয়াজ যবে এতে যুক্ত হয় তাহলে এটি কেবল একটা মামলাই না, একটা দৃষ্টান্ত হয়ে উঠবে। প্রিয়া ইতস্তত করে হ্যাঁ শোনাল, আর আগামী রোজ বিক্রমের সম্মুখে ওর জবানবন্দি রেকর্ড করল। এরপর রঞ্জনা মেঘা নামে আরেক মেয়ের সঙ্গে টপিক জুড়ল, যেই অ্যাকাউন্টস বিভাগে ছিল। মেঘা বুদ্ধিমতী আর এজেন্সিতে দীর্ঘদিন ধরে ডিউটি করা একজন মেয়ে ছিল। ও প্রথমে পরিষ্কার অস্বীকার করেছিল, ভাই ওর কিচ্ছু মনে নেই। তবে যেইক্ষণ রঞ্জনা ওকে বিক্রমের প্রস্তুত করা অন্যান্য সাক্ষীদের কথা জানালো, তক্ষুনি মেঘার চেহারা বদলাতে শুরু করল। ও শোনাল, ভাই মোর ঠেকেছিল, হয়তো ওসব স্রেফ মোর সাথেই ঘটেছে, তাই স্বয়ং কখনো কাউকে এই ব্যাপারে বলিনি। সেদিন যেইক্ষণ স্বয়ং পদোন্নতির তরে গিয়েছিলাম তক্ষুনি তিনি বলেছিলেন, ভাই কাজের চেয়ে মুখে হাস্য থাকাও বেশি জরুরি। এতটুকু বলতেই ওর নয়নে দীর্ঘ বছরের কষ্ট নেমে এসেছিল। মোরা মেঘার জবানবন্দিও রেকর্ড করে নিলাম। এরপর যেন সব বন্ধ দরজা খুলতে শুরু করেছিল। 3 জন, তারপর 5 জন, আর তারপর 7টি মেয়ে তাদের বয়ান রেকর্ড করিয়েছিল। প্রত্যেকের গল্প আলাদা ছিল, তবে চরিত্র একটাই ছিল, রাঘব দেসাই। কোনো মেয়ে ওর হাতের স্পর্শে বিরক্তা ছিল, কেউ ওর দৃষ্টিতে, আবার কেউ ওর হুমকিতে, যা পদোন্নতির বদলে পাওয়া যেত। দাস প্রতিদিন অফিসে যেতাম, আর রঞ্জনা গোধূলিতে ওই মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করত। নিজ গিন্নির চালচলন অসহায়দের মতন ছিল কিনা, উল্টে ও একজন আত্মবিশ্বাসী নারীর মতন সামনের জনের কথা শুনত, তাদের বিশ্বাস অর্জন করত আর তাদের নিজস্ব পক্ষে যুক্ত করত। একদিন নিজ গিন্নি আমায় শোনাল, ভাই এরা সবাই নীরব সাক্ষী সমীর, এদের কণ্ঠস্বর দেওয়া মোদের দায়িত্ব। রাঘব দেসাইয়ের বিরুদ্ধে মোদের এই মামলাটি এখন আর ব্যক্তিগত ছিল কিনা, এটি একটা যুদ্ধের সাক্ষ্য হয়ে উঠছিল। বিক্রমও মোদের কাজের গতি বাড়িয়ে দিয়েছিল। এত তাড়াতাড়ি 7 জন সাক্ষী পাওয়া, আর তাও ক্লিপ বয়ান দেওয়ার তরে প্রস্তুত হয়ে যাওয়া, এটা কোনো ছোটখাটো বিষয় কিনা। মোরা সেই বয়ানগুলো আইনগতভাবে নথিভুক্ত করিয়েছিলাম আর কেস ফাইলে যুক্ত করিয়েছিলাম। প্রতিটি জবানবন্দির সঙ্গে সঙ্গে রাঘব দেসাইয়ের ক্ষমতার দেওয়াল হতে যেন একটা করে পাথর খসে পড়ছিল। তারপর আচমকা একদিন রাঘব দেসাইয়ের বিরুদ্ধে বাইরের তদন্তের চিঠি এজেন্সির ডিরেক্টর বোর্ডের তরফ হতে জারি করা হয়েছিল। তারা সোশ্যালে এমন কিছু খবর পেয়েছিল যা তখনও অবধি সরকারিভাবে প্রমাণিত হয়নি, তবে চাপ বাড়ছিল। দাস সেদিন অফিসেই ছিলাম যেইক্ষণ এই চিঠিটা এলো, আর একজন সিনিয়র অফিসার মোর কাছে এলো। ও বুঝাতে ধরল, সমীর, তুই আর তোর গিন্নি যা করছিস সেটা কেবল একজন মানুষের বিরুদ্ধে না, উল্টে পুরো ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। তোরা কি সেই পরিণামের তরে প্রস্তুত যা তোদের সঙ্গে ঘটতে পারে? দাস শান্তভাবে শোনালাম, মোদের যবে পরিণামের পরোয়া থাকত তাহলে মোরা এই কাজ শুরুই করতাম কিনা। রঞ্জনা ওই নিশিটা একটা জরুরি মিটিংয়ে কাটিয়েছিল।
সাক্ষী মেয়েদের জড়ো করে তাদেরকে আইন, মিডিয়া আর সমাজের প্রতিক্রিয়ার ফলাফল সম্পর্কে সতর্ক করা হয়েছিল। ও তাদের বুঝিয়েছিল, ভাই সত্যি কথা বলার মানে সবসময় আদালতে জেতা কিনা, তবে এটি মনের জয়ের তরে অত্যন্ত জরুরি। এই মিটিংয়ে সুমনা নামে একটা অল্পবয়সী মেয়ে যে এজেন্সিতে ইন্টার্ন ছিল, ও সবার সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, ভাই আমিও রাঘব দেশাইকে মোর সঙ্গে অসভ্যতা করতে দেখেছি, তবে স্বয়ং চুপ ছিলাম, কেননা মোর ঠেকেছিল ভাই এতে কারো কিছু যায় আসবে কিনা। অদ্য আপনাদের দেখে ঠেকছে ভাই সত্যিই অনেকটা কিছু যায় আসে। সুমনার বয়ানটি খুবই মূল্যবান ছিল, কেননা ও নতুন প্রজন্মের মেয়ে, আর ওর সম্মুখেই এই পরিবর্তনগুলো আসছিল। বিক্রম, আগামী রোজ মোদের শোনালো, ভাই এখন মোরা এই ফিল্মটি তৈরি করতে পারি, যাতে তোদের দুজনের ব্যক্তিগত সাক্ষাৎকার থাকবে, আর এই ক্লিপটিও যোগ করা বটে। এই ফিল্ম নিউজ বোর্ডে চলবে আর পুরো শহরে হইচই ফেলে দেবে। মোরা রাজি হয়ে গেলাম, আর রেকর্ডিংয়ের কাজ শুরু হলো। একটা ছোট্ট স্টুডিওতে গিয়ে সবাই নিজেদের গল্প শোনালো। মুখে অস্পষ্ট মুখোশ পরে আর গলার স্বর বদলে, যাতে তাদের পরিচয় গোপন থাকে। এটা তাদের সবার ফয়সালা ছিল, আর মোরা তাকে সম্মান জানিয়েছিলাম। দাস প্রতিদিন নিজ গিন্নিকে দেখে অবাক হতাম, ভাই এই নারী যে কখনো ঘরের বাইরে বেরোতো কিনা, ও এখন মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছে। দাস ওর পেছনে দাঁড়িয়েছিলাম, স্রেফ একজন স্বামী হিসেবে না, একজন রক্ষাকারী হয়ে, যার অস্ত্র হলো সত্য, আর ও মুখোশ বদলে অত্যাচার করে। এবার সত্যের পা সামনের পানে এগোতে শুরু করেছিল, আর রাঘব দেশাইয়ের পদের নিচ হতে জমি সরে যেতে শুরু করেছিল। এখন আর এটি কেবল একটা ক্লিপের মামলা ছিল কিনা, উল্টে সেই কণ্ঠস্বর কথা বলতে শুরু করেছিল, যা বছরের পর বছর ধরে চাপা পড়েছিল। আর এই গর্জন কেবল একজন পুরুষের বিরুদ্ধে না, উল্টে সমগ্র নীরবতার বিরুদ্ধে ছিল। মোরা বেশ কয়েকদিন ধরে স্টুডিওতে ফিল্মটির সম্পাদনা দেখেছিলাম। প্রতিটি সাক্ষীর বয়ান প্রতিক্ষণে একটা প্রমাণ ছিল। রঞ্জনার সাক্ষাৎকারটি সাধারণ ছিল, যা ও ধীর কণ্ঠে বলছিল, তবে ওর কথাগুলোতে আত্মবিশ্বাস ছিল। ও শোনালো, ভাই এটি কেবল মোর সমস্যা ছিল কিনা, এটি পুরো সিস্টেমের একটা সমস্যা। অদ্যযবে মোরা চুপ থাকি, তাহলে কাল অন্য কোনো রঞ্জনাকেও চুপ থাকতে বটে। দাস ক্লিপটি অনেকটা বার দেখেছিলাম। মোর হৃদয়ে প্রতিবারই কিছুটা কেঁপে উঠত, আবার কিছুটা জেদ জেগে উঠত। রিলিজের একদিন আগে বিক্রম মোদের ডেকেছিল আর বলেছিল, ভাই এই নিশিটা শান্তিতে কাটিয়ে নে, আগামীকাল ঝড় উঠবে। প্রতিটি চ্যানেলে আর প্রতিটি মিডিয়া প্ল্যাটফর্মে এই ক্লিপটি ছড়িয়ে পড়বে, তোরা নিজেদের প্রস্তুত রাখ। মোর হৃদয় প্রতিবারই আরও কিছু করতে চাইত। রঞ্জনা চিন্তামুক্ত ছিল। ওর চেহারায় এখন আর সেই ভয় ছিল কিনা যা একসময় মোর নয়নে দেখা যেত। ও শোনাল, সত্যের যবে কোনো দাম থাকে তাহলে স্বয়ং তা মেটাতে প্রস্তুত। আগামী রোজ ভোরে মোরা খুব তাড়াতাড়ি ঘুম হতে উঠেছিলাম। বিক্রম সকাল 7টার সময় ফোন করে জানিয়েছিল, ভাই ফিল্মটি রিলিজ হয়ে গেছে, এখন কেবল সোশ্যালে রয়েছে, তবে টিভি চ্যানেলগুলোও প্রচার করতে শুরু করেছে। মোরা ল্যাপটপ খুললাম। সোশ্যালে রঞ্জনার ক্লিপের অংশ ভাইরাল হচ্ছিল। নেট মাধ্যমে মানুষের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছিল। টিভি চালু করতেই একটা নিউজ বোর্ডে বলতে শুরু করল, ভাই অদ্য মোরা আপনাদের এমন একটা কাহিনী দেখাবো যা পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছে। রাঘব দেশাই এমন একটা নাম যা একসময় মোদের শহরের সবচেয়ে বিখ্যাত নাম ছিল, অদ্য ও কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। স্ক্রিনে রঞ্জনার ছবি ভেসে উঠল, আর তারপর সেই ক্ষণটি যেই ক্ষণ ও ক্লিপ রেকর্ডিংয়ে রাঘব দেশাইকে আটকে ছিল। ওর কথা, ওর অভিব্যক্তি পুরোটাই পরিষ্কার দেখা যাচ্ছিল। মোর বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছিল। দাস রঞ্জনার হস্ত চেপে ধরেছিলাম। ও হেসে মোর পানে চাইল আর শোনাল, ভাই ও সব তোর কারণেই সম্ভব হয়েছে। ও শোনাল, ভাই না সামির, ও সব তাদের কারণেই সম্ভব হয়েছে যারা বছরের পর বছর চুপ ছিল আর এখন কথা বলতে শুরু করেছে। ওর উত্তরটি খুব সাধারণ ছিল, তবে তাতে পুরো সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। মোরা নিউজ বোর্ড পাল্টে অন্য চ্যানেলগুলো দেখলাম। সবার কাছে এটি সেরা খবর ছিল। সাংবাদিকরা এজেন্সির বাইরে দাঁড়িয়েছিলেন, হাতে মাইক নিয়ে বলছিলেন, ভাই মোরা এই ক্ষণে দেশাই ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশনের হেড অফিসের বাইরে দাঁড়িয়ে আছি, যেখানে রাঘব দেশাইয়ের বিরুদ্ধে অভিযোগের গুঞ্জন শোনা যাচ্ছে।
এজেন্সির তরফ হতে প্রতিক্রিয়া এলো, ভাই মোরা এই ঘটনার সম্পূর্ণ তদন্তের তরে একটা নোটিশ জারি করছি, তবে যবে অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে রাঘব দেসাইকে পুরোপুরিভাবে বহিষ্কার করা বটে। ঠিক তখনই রঞ্জনার ফোনে একটা মেসেজ এলো। সেটি ছিল সুমনা, সেই ইন্টার্ন সুমনা, যেই আগে সত্যি কথা বলতে ভয় পেয়েছিল। এখনও লিখেছে, ভাই ম্যাডাম স্বয়ং মোর সোশ্যালে সত্যটি লিখে দিয়েছি, তুই যা করেছিস তা মোদের শক্তি যোগাচ্ছে। রঞ্জন আমায় ফোনটি দেখালো আর বোঝাতে ধরল, এটাই তো আসল পরিবর্তন সমীর, যেই মানুষ এখন আর ভয় পাচ্ছে কিনা। দুপুরে মোদের কাছে বিক্রম এলো, মোদের সঙ্গে বসল, ল্যাপটপ খুলল আর দেখালো, ভাই প্রথম 6 ঘন্টায় ফিল্মটি 35 মিলিয়ন ভিউ পেয়ে গেছে। হাজার হাজার মন্তব্য এসেছে আর সবাই সত্যের পাশে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে একটা বিখ্যাত এনজিওর তরফ হতে মোদের কাছে আরেকটি কল এলো। তারা শোনালো, ভাই মোরা আপনাদের সমর্থন করতে চাই, রঞ্জনাজিকে মোদের সঙ্গে একটা প্যানেলে আমন্ত্রণ জানাতে চাই। নিজ গিন্নি সরাসরি প্রত্যাখ্যান করেনি, তবে জানিয়েছিল, ভাই এখন মোরা মামলার পানে নজর দিচ্ছি, মিডিয়ার কথা পরে বটে। তারপর আচমকা বিক্রম টিভির আওয়াজ বাড়িয়ে দিয়ে শোনালো, এটা শোন, একজন সাংবাদিক বলছিল, ভাই মোরা জানতে পেরেছি এজেন্সির অন্দরে আরও মেয়েরা অভ্যন্তরীণ অভিযোগ দায়ের করেছে, আর সেগুলো রাঘব দেসাইয়ের বিরুদ্ধে। দাস নিজ গিন্নির পানে চেয়ে বলেছিলাম, ভাই এটা তোর পরিশ্রমের ফল, তুই কেবল একটা মামলা শুরু করিসনি, একটা নতুন দরজা খুলে দিয়েছিস। গোধূলি অবধি সব জায়গায় একটাই আলোচনা ছিল, নিজ গিন্নির ক্লিপ অংশ, পোস্ট, কলাম আর ক্লিপ প্রতিটি বিষয়ের অংশ হয়ে উঠেছিল। কিছু লোক মজা ওড়ানোরও ধান্দা করছিল, তবে তাদের স্বর ক্ষীণ ছিল আর তাদের মোকাবিলা করার মতন কেউ ছিল না। নিশি বিক্রম শোনালো, ভাই কাল একটা প্রেস কনফারেন্সের আয়োজন রয়েছে, তোদের দুজনকেই যেতে বটে। দাস ইতস্তত বোধ করলাম আর শোনালাম, ভাই নিজ গিন্নি একাই যাবে। রঞ্জনা উত্তর দিল, মোরা দুজনেই একসঙ্গে যাব, এটি স্রেফ মোর গল্প না, তোরও গল্প। মোরা প্রস্তুতি নিতে শুরু করলাম আর বলেছিলাম, এটাই সেই ক্ষণ, যেই ক্ষণ সত্যের গর্জন ক্ষমতাবানদের দুর্গ কাঁপিয়ে দেয়। ওই নিশি ঘুমানোর আগে দাস নিজ গিন্নিকে বলেছিলাম, ভাই তুই আমায় সত্যের পথে চলতে শিখিয়েছিস, স্বয়ং কখনো ভাবতেও পারিনি ভাই একদিন মোরা এই জায়গায় পৌঁছাব। নিজ গিন্নি আলো নিভিয়ে উত্তর দিল, সত্য সর্বদাই উপস্থিত থাকে সমীর, স্রেফ তা চিনতে কিছুটা সময় লাগে। দাস শান্তভাবে ওর হস্ত ধরেছিলাম আর প্রথমবারের মতন বোধ পেয়েছিলাম, ভাই মোর অস্তিত্ব একটা মহৎ কাজের অংশ আর একটা লক্ষ্যের অংশ। সত্যের গর্জন এখন আর কেবল আওয়াজ ছিল কিনা, তা একটা গল্পে পরিণত হয়েছিল। ফিল্ম রিলিজ হওয়ার 3য় দিনে এজেন্সির ভেতর রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। নিজ গিন্নি খবর পেয়েছিল, ভাই শেয়ার হোল্ডারদের মধ্যে অস্বস্তি বেড়েছে আর তাদের মধ্যে কঠিন ফয়সালা নেওয়ার ব্যাপারে কাজ চলছে। গোধূলির সময় বিক্রম একজন ইনভেস্টরের মাধ্যমে খবর দিল, ভাই অদ্য বোর্ড মিটিংয়ে ফয়সালা হতে চলেছে আর রাঘব দেসাইয়ের এজেন্সির নাম ধুলোয় মিশে যেতে চলেছে। মোরা শান্তভাবে খবরটি শুনছিলাম। নিজ গিন্নি কোনো আনন্দ প্রকাশ করেনি, ও স্রেফ এতটুকুই বলেছিল, ভাই ও যবে সরেও যায় তবুও বাকি পুরোটাই রাতারাতি বদলে যাবে কিনা, এটি কেবল প্রথম পদক্ষেপ। আগামী রোজ সকাল 10টায় এজেন্সির তরফ হতে সরকারি বিবৃতি দেওয়া হলো, ভাই দেসাই ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন রাঘব দেসাইকে ওর পদ হতে বহিষ্কার করেছে, যতদিন না অভ্যন্তরীণ তদন্ত শেষ হচ্ছে। এই ঘোষণা টিভি আর সোশ্যালে বোমার মতন পড়েছিল। সমস্ত নিউজ বোর্ড তাদের প্রধান খবর হিসেবে এটি সম্প্রচার করেছিল। কয়েক ঘণ্টা পর রক্ষক দল এজেন্সির হেড অফিসে পৌঁছে রাঘব দেসাইয়ের কামরা সিল করে দিয়েছিল। মোরা দুজনেই টিভিতে এই দৃশ্য দেখছিলাম। সাংবাদিকরা বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করছিল, দেসাই ইন্টারন্যাশনালের মতন একটা বড় এজেন্সিতে কি সত্যি এত সব ঘটনা ঘটে আসছিল, অথচ কেউ ঘুণাক্ষরেও জানত কিনা? রক্ষক দলের তদন্ত শুরু হয়ে গিয়েছিল। দুদিনের মধ্যে 3টি মেয়ে আলাদা আলাদা থানায় এফআইআর দায়ের করেছিল। তাদের মধ্যে একজন ছিল প্রিয়া, যেই সাহস করে কেবল জবানবন্দিই দেয়নি, নিজস্ব নামও প্রকাশ করেছিল। দ্বিতীয়জন ছিল মেঘা, যেই গোপনে ওর জবানবন্দি রেকর্ড করিয়েছিল, আর বাকি মেয়েরা আদালতের অফিসারের সম্মুখে বয়ান দিয়েছিল। রাঘব দেসাই, যেই গত রোজ অবধি মিডিয়াতে নিজস্ব সাফল্যের কাহিনী শোনাত, অদ্য আদালতে পেশ হওয়ার সময় নিজস্ব চেহারা লুকিয়ে দাঁড়িয়েছিল।
সাংবাদিকরা চিৎকার করছিল, মশাই তুই কি নির্দোষ? তুই কি সত্যি মেয়েদের হয়রানি করেছিস? তবে ও চুপ করেছিল, মুন্ডু নিচু করে দাঁড়িয়েছিল। আদালতে আইনি প্রক্রিয়া হিসেবে ওকে 5 দিনের তরে রক্ষক রিমান্ডে পাঠানো হয়েছিল। ওসবের পর মোদের ডেরার বাইরে পাড়ার লোকেদের নজর বদলে গিয়েছিল। যেখানে আগে মানুষ চোখ এড়িয়ে চলত, এখন তারা সম্মানের নয়নে মোদের দেখত। দারোয়ান কপাট খুলতে খুলতে শোনাল, ভাই ম্যাডামজি, তোর মতন সাহসী নারী মোরা অদ্য অবধি দেখিনি। রঞ্জনা স্রেফ একটু হাসল। কর্মস্থলে মোর সহকর্মীরা আমায় ঘিরে ধরেছিল। একজন শোনাল, মোদের কোনো ধারণাই ছিল কিনা ভাই তোরা এত বড় পদক্ষেপ নিবি। দাস স্রেফ বলেছিলাম, ভাই এই পদক্ষেপ মোরা নিইনি, সত্য মোদের দিয়ে নিতে বাধ্য করেছে। নিজ গিন্নি ডেরায় ফিরে সেই সমস্ত চিঠি আর রিপোর্ট বের করতে শুরু করল, যা মোরা আদালতে জমা দেব। ও একটা ফাইল আলাদা করে রেখেছিল, তাতে সাধারণ মানুষ ওকে যেই চিঠিগুলো লিখেছিল সেগুলো রাখা ছিল, প্রশংসা, ধন্যবাদ আর সহানুভূতির নিদর্শন স্বরূপ। একটা চিঠিতে একজন বৃদ্ধা লিখেছিলেন, ভাই মা, স্বয়ং 25 বছর ধরে নিজ স্বামীর অত্যাচার লুকিয়ে রেখেছি, কেননা আমায় শেখানো হয়েছিল ভাই নীরবতার মাঝেই সম্মান। তবে তুই প্রমাণ করেছিস ভাই, সম্মান আসলে সত্যের মাঝে থাকে। এই চিঠিটি নিজ গিন্নির নয়নে বাড়ি এনে দিয়েছিল। ও চিঠিটি মোর হাতে ধরিয়ে দিল আর বোঝাতে ধরল, ভাই মোরা একা নই সমীর, মানুষ মোদের দেখে এখন নিজেদের চিনতে শুরু করেছে। এই সপ্তাহেই এজেন্সিতে ডিউটি করা মেয়েদের তরে একটা আলাদা সেফটি কমিটি তৈরির ঘোষণা করা হলো, আর সেই সাথে মেয়েদের তরে লিগ্যাল সেলও তৈরি করা হলো। এজেন্সির তরফ হতে একটা চিঠিও জারি করা হয়েছিল, যেখানে ক্ষমা চাওয়া হয়েছিল আর স্টাফদের ভুলের তরে দুঃখ প্রকাশ করা হয়েছিল। রঞ্জনা বিবৃতিটি পড়ে স্রেফ এতটুকুই শোনাল, ভাই এই কথাগুলো যবে বাস্তবে পরিণত হয়, তাহলে হয়তো ভবিষ্যতে আর কাউকে রঞ্জনা হতে বাধ্য হতে বটে না। আদালতে মামলাটি শক্ত ভিত পেয়েছিল। রাঘব দেশাইয়ের উকিল এখন স্রেফ নিজস্ব কৌশলগুলো প্রয়োগ করছিল। মিডিয়ার নজর তখনও নতুন কোনো চাঞ্চল্যকর খবরের খোঁজে ছিল। তবে যা কিছু ঘটেছিল ওর রেশ মানুষের হৃদয়ে রয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে নিজ গিন্নি একটা শান্ত অথচ অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ নিয়েছিল। ও একটা এনজিও প্রতিষ্ঠা করেছিল, যার নামও রেখেছিল জাগরণ। এমন একটা মঞ্চ যেখানে ওই নারী আর মেয়েরা গিয়ে নিজেদের গল্প শোনাতে পারবে। কোনো ভয় বা লজ্জা ছাড়াই মোরা দুজনে মিলে এর রেজিস্ট্রেশন করিয়েছিলাম, আর প্রথম অফিসটি একটা ছোট্ট ফ্ল্যাটে তৈরি করেছিলাম। দাস এজেন্সি হতে ইস্তফা দিয়েছিলাম, আর এখন দাস পুরোপুরি নিজ গিন্নিকে সময় দিতে শুরু করেছিলাম। ও প্রতিদিন আলাদা আলাদা এনজিওর সঙ্গে যোগাযোগ করত। সমাজকর্মী আর কিছু পুরনো ছাত্রছাত্রী যারা ওর সাহসিকতায় প্রভাবিত হয়েছিল, তারা সবাই জাগরণের অংশ হতে শুরু করেছিল। মোরা একটা ফ্রি হেল্পলাইনও চালু করেছিলাম, যেখানে প্রথম সপ্তাহেই মোদের কাছে 20-র বেশি ফোন এসেছিল। কয়েকটি ফোন স্রেফ সোনাতরে এসেছিল। একদিন যেইক্ষণ মোরা অফিসের ছোট্ট কনফারেন্স রুমে বসেছিলাম, তখনই একটা তরুণী এলো। ও ওড়না শক্ত করে চেপে ধরেছিল, ওর চেহারা ফুলেছিল। নিজ গিন্নি নরম কণ্ঠে শোনাল, বসো মা। মেয়েটি ধীর কণ্ঠে শোনাল, ভাই মোর পরিচয় আরতি, মোর এজেন্সির মহাজন। এতটুকু বলেই ও থেমে গিয়েছিল। ও হাঁপাতে শুরু করেছিল, ওর স্বর বন্ধ হয়ে আসছিল। নিজ গিন্নি ওর হস্ত ধরে শোনাল, ঘাবড়িও কিনা, মোরা তোর সঙ্গে রয়েছি, কিছু হবে কিনা, যা বলতে চাস মন খুলে বল। আরতি পুরো সাহস সঞ্চয় করে নিজস্ব গল্প শোনাল। ও শোনাল, ভাই ও তো মাত্র 6 মাস আগেই চাকরিতে যোগ দিয়েছিল, আর প্রথমে সব ঠিকঠাক বোধ হতো। তারপর ধীরে ধীরে ইঙ্গিত দেওয়া আর একান্তে ডাকার ধান্দা শুরু হয়। ও যেইক্ষণ অভিযোগ করেছিল, তখনই ওকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। এরপর ওর বিরুদ্ধে একটা নেতিবাচক কাজের মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়েছিল। নিজ গিন্নি ওর পুরো গল্প শুনেছিল আর রেকর্ডও করেছিল। ওকে একজন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছিল, আর বলা হয়েছিল, ভাই মোরা তোর পরিচয় গোপন রাখব, তুই এখন আর একা নস। আরতির নয়নে বাড়ি চলে এসেছিল। ও শোনালো, ভাই স্বয়ং তোর গল্প টিভিতে শুনেছিলাম। মোর মা বলেছিলেন, ভাই ইনি হলেন সেই নারী যে সবার খাতিরে নিজস্ব আওয়াজ তুলেছেন। তোরা সবার তোরে হিরোর মতন। দাস দরজায় দাঁড়িয়ে ওসব দেখছিলাম। মোর নয়নে বাড়ি চলে এসেছিল। তবে দাস শান্তভাবে কপাট বন্ধ করে দিয়েছিলাম। এরপর মোরা একটা ছোট সেমিনারের আয়োজন করেছিলাম, যেখানে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আর সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজগিন্নি মঞ্চে উঠে বোঝাতে ধরল, ভাই এই এনজিও কেবল একটা শুরু কিনা, এটি একটা বিশাল পরিবর্তনের সূচনা। কেউ যবে চায় তাহলে মোরা ওকে কেবল আইনি সাহায্য না, মানসিক শক্তিও দিতে পারি। কেননা সবচেয়ে বড় ক্ষত সেটি যা অন্দরে নীরবে তৈরি হয়, আর সবচেয়ে বড় ওষুধ হল যেইক্ষণ কেউ বলে, ভাই মোরা তোর পাশে আছি। সেই দিনের পর হতে জাগরণ একটা পরিচিতিতে পরিণত হয়েছিল। খবরের কাগজের কথা উঠে আসতে শুরু করেছিল, মানুষ অনুদান দিতে শুরু করেছিল, আর বিভিন্ন এনজিও ও ট্রাস্টের দিক হতেও প্রস্তাব আসতে শুরু করেছিল। নিজগিন্নি দিনরাত কাজ করত। দাস ওর সঙ্গে বসে সমস্ত ব্যবস্থাপনা ও আনুষঙ্গিক বিষয়গুলো দেখতাম, ফান্ডের হিসাব আর নীতির ওপর কাজ করতাম। একদিন মোরা দুজনেই তাড়াতাড়ি ডেরায় ফিরেছিলাম। মোর কন্যা রিয়া হোমওয়ার্ক করছিল, দাস সোফায় বসেছিলাম, আর নিজগিন্নি রান্নাঘরে চা বানাচ্ছিল। মোর কন্যা আচমকা মোর কাছে এলো, মোর কোলে বসে বোঝাতে ধরল, ভাই বাবা, মা হিরো কেমনে হলো? টিভিতে লোক বলছে ভাই মা খুব সাহসী। দাস হেসে শোনালাম, ভাই হ্যাঁ মা, হিরো সেই হয় যেই অন্যদের সাহায্য করে, সত্যি কথা বলে, আর কাউকে ভয় পায় কিনা, এবং তোর মা ঠিক তেমনই। মোর কন্যা শোনালো, তাহলে আমিও মোর মায়ের মতনই হব হিরো। ঠিক সেই সময়ই নিজ গিন্নি চা নিয়ে এলো, আর কন্যা ওর পানে চেয়ে শোনালো, মা তুই একজন হিরো। ও থমকে দাঁড়ালো, তারপর হাসল, আর ওর নয়নে বাড়ি নেমে এসেছিল। দাস এক কাপ চা হাতে নিতে নিতে শোনালাম, ভাই হিরো সেই হয় যেই কেবল শত্রুর সঙ্গেই না, নিজের সঙ্গেও লড়াই করে আর জয়ী হয়। তুই আমায় শিখিয়েছিস ভাই, হারার আগে লড়াই করা জরুরি। নিজ গিন্নি মোর পানে চাইল, আর মোরা দুজনেই শান্তভাবে বসে রইলাম। অনেকটা কিছুই বলা হয়ে গিয়েছিল, বাকি সব নীরবতার আড়ালে লুকিয়ে পড়েছিল। ওই নিশি যেইক্ষণ মোরা ছাদে গেলাম, দাস আকাশের পানে চেয়ে বলেছিলাম, ভাই সত্যের লড়াই হয়তো কখনো শেষ হয় কিনা, তবে যারা সেই পথে হাঁটে তারা নিজেদের অন্দরের প্রকৃত মানুষটিকে খুঁজে পায়। নিজ গিন্নি উত্তর দিল, ভাই সত্য যবে যন্ত্রণার সঙ্গে জড়িত থাকে তাহলে তা কেবল যুক্তি না, প্রতিশোধে পরিণত হয়। এখন মোরা আর কেবল একটা পরিবার ছিলাম কিনা, মোরা একটা বৃহত্তর লক্ষ্যের অংশ হয়ে গিয়েছিলাম। নিজ গিন্নি এমন একটা পথ বেছে নিয়েছিল যেই পথে মানুষের পদচিহ্ন খুবই কম ছিল, আর দাস গর্বের সঙ্গে বলছি, এবার দাস ওর পেছনে না, ওর কাঁধে কাঁধ মিলিয়ে চলছিলাম। আর হয়তো এটাই সেই ক্ষণ ছিল যেই ক্ষণ দাস ভালোবাসার আসল অর্থ বুঝতে পেরেছিলাম। স্রেফ সঙ্গী দেওয়া না, লক্ষ্যের শরিক হওয়া। রাঘব দেসাইয়ের তো শাস্তি হয়ে গেছে, ওর সমস্ত কুকীর্তি দুনিয়ার সম্মুখে চলে এসেছে, আর ওর ব্যবসাও ধ্বংস হয়ে গেছে। আর মোরা এমন কত লোককেই তাদের শাস্তি অবধি পৌঁছে দিয়েছি যারা মেয়েদের ভাগ্য নষ্ট করে।